আসসালামু আলাইকুম। আবারও নিষিদ্ধ ছায় আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের শোনাবো তানভীরের ছোটবেলার বন্ধু আরমানের জীবনের 5টি বছর ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা, যে সময়টা তাকে এবং তার পরিবারকে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল যা কোনো সাধারণ যুক্তিতে মেলে না। মানুষের অবজ্ঞা আর প্রকৃতির রহস্যময় কিছু শক্তির সংঘাতের নামই আজকের এই রহস্যময় এক করুণ ঘটনা। কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল গল্পে চলে যাই। আরমানের বাবার নাম ছিল সালাহুদ্দিন সাহেব। তিনি তার সারা জীবনের জমানো টাকা দিয়ে রূপপুর গ্রামে অনেক শখ করে একখণ্ড জমি কিনেছিলেন। তখন রূপপুর আজকের মতো পারমাণবিক প্রকল্পের জন্য এতটা উন্নত ছিল না। জায়গাটা ছিল ঝোপঝাড়, বন আর নির্জনতায় ভরা। সালাহুদ্দিন সাহেব চেয়েছিলেন তার পরিবারের জন্য এমন একটা জায়গা গড়তে যেখানে প্রকৃতির কাছে পরম শান্তিতে বসবাস করা যাবে। তিনি সেই জমিতে একটি চমৎকার একতলা বাড়ি তৈরি করলেন, কিন্তু সেই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই যেন অমঙ্গলের ছায়া দীর্ঘ হতে শুরু করেছিল। আমরা তখন কিশোর। প্রায় বিকেলে আরমানের বাড়িতে আড্ডা দিতে যেতাম। বাড়িটা খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত কিছু অনুভব করতাম, যেন কেউ আমাদের নিঃশব্দে পর্যবেক্ষণ করছে। আরমানের উপর অশরীরী শক্তির আক্রমণগুলো শুরু হয়েছিল বাড়িটি পুরোপুরি বসবাসের উপযোগী হওয়ার ঠিক কয়েক সপ্তাহ পর থেকে। তখনও মনে পড়ে আরমান হঠাৎ করেই খুব চুপচাপ হয়ে গিয়েছিল। যে ছেলেটা সারাক্ষণ ছোটাছুটি করে বেড়াতো, সে কেন জানি নিজের ঘরের এক কোণে হাঁটু গিরে বসে থাকত। ওর চোখের নিচে কালচে দাগ পড়ে গিয়েছিল। ওর বাবা মা প্রথমে ভেবেছিলেন হয়তো পড়াশোনার চাপে বা শরীর খারাপের কারণে এমনটা হচ্ছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় ছিল। আরমান রাতে ঘুমাতে পারত না। ও বলতো ও যখনই চোখ বন্ধ করে তখনই মনে হয় ঘরের ছাদ থেকে কে যেন ঝুলে তার মুখের দিকে তাকিয়ে আছে। তখন আমরা আরমানের এই কথাগুলো খুব একটা গুরুত্ব দিতাম না, মনে করতাম এটা হয়তো আরমানের মনের ভ্রম। কিন্তু দিন যত গড়াতে লাগলো, অশরীরী অস্তিত্বের প্রকাশগুলো তত স্পষ্ট হতে থাকলো। শুরুর দিকে আমরা খেয়াল করতাম আরমানের ঘরের দেয়ালের রহস্যময় কিছু চিহ্ন ফুটে উঠছে। এগুলো কোনো আঁকিবুকি ছিল না, দেখে মনে হতো যেন কেউ রক্ত বা গাঢ় কোনো কালি দিয়ে দেয়ালে কিছু লিখে রেখেছে। চিহ্নগুলো অস্পষ্ট ছিল, যেন কোনো প্রাচীন ভাষার লেখা। দিনের বেলা সেগুলো দেখা যেত না, কিন্তু মোমবাতির আলোয় রাতের অন্ধকারে সেগুলো দেয়ালে যেন জীবন্ত হয়ে উঠত। শুধু তাই নয়, রাতের বেলা ঘরের আসবাবপত্র বিনা কারণে দুলতে থাকত। পড়ার টেবিলটা মাঝে মধ্যে একটু সরে যেত, আলমারির পাল্লাগুলো আপনি আপনিই খুলে যেত। প্রথম আরমানের মা ভেবেছিলেন হয়তো ভূমিকম্পের কারণে বা বাড়ির কাঠামোর সমস্যাজনিত কারণে এমন হচ্ছে। কিন্তু যখন শব্দগুলো বাড়তে লাগলো, যেমন দেয়ালে নখের আঁচড় বা কারো ফিসফিস করে কথা বলার আওয়াজ, তখন আর সন্দেহের অবকাশ রইল না যে এই বাড়িতে আমরা একা নই। পুরো পরিবারকে 5 বছর ধরে তারা এক অমানসিক পরিস্থিতির মধ্যে কাটাতে হয়েছে। সালাহুদ্দিন সাহেব ছিলেন অত্যন্ত যুক্তিবাদী মানুষ। তিনি প্রথমে এসব অলৌকিক বিষয় একদমই বিশ্বাস করতে চাননি। তিনি বলতেন এগুলো মনের ভুল। কিন্তু যখন তার নিজের চোখের সামনে ঘরের সব লাইট দপ করে নিভে গিয়ে আরমানকে তার বিছানা থেকে শূন্যে তুলে আছাড় মারা হলো, তখন তার বিশ্বাসের জগৎ ভেঙে চুরমার হয়ে গেল। আমি সেদিন আরমানের বাড়িতেই ছিলাম। আরমানের সেই চিৎকার, সেই আর্তনাদ আজও আমার কানে বাজে। মনে হয়েছিল কোনো দানবীয় শক্তি তাকে ছিঁড়ে ফেলতে চাইছে। আরমানের পরিবার দিশেহারা হয়ে পড়লেন। তারা এলাকার বিখ্যাত কবিরাজ আর ঝাড়ফুঁককারীদের বাড়িতে নিয়ে আসতে শুরু করলেন, কিন্তু প্রতিটি চেষ্টাই কোনো কাজ হচ্ছিল না। একজন কবিরাজ আসতেন, বিশাল বিশাল সব মন্ত্র পড়তেন, পানি পড়তেন, কিন্তু ফল হতো উল্টো। কবিরাজরা বাড়িতে ঢোকার পর এক ধরনের অস্বস্তিতে পড়তেন, যেন অদৃশ্য কেউ তাদের হুমকি দিচ্ছে। কয়েকবার এমন হয়েছে যে কবিরাজ সাহেবরা ভেতরে ঢুকেই চিৎকার করে দৌড়ে পালিয়ে গেছেন। তাদের সাথে থাকা তাবিজ কবজগুলো হঠাৎ করে পুড়ে ছাই হয়ে যেত। তারা বলতেন এই বাড়িতে এমন কোনো অশুভ শক্তি আছে যা সাধারণ মানুষের নিয়ন্ত্রণে নেই। জিনের শক্তির কাছে তাদের বিদ্যা কাজ করত না, বরং সেই অশুভ শক্তিগুলো তাদের উল্টো আক্রমণ করত। একবার একজন প্রবীণ ওঝা এসেছিলেন। তিনি বলেছিলেন বাড়িতে কারো ছায়া খেলা করছে। তিনি তার ধনুচি নিয়ে বাড়ির চারপাশ ঘোরার সময় হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেলেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি আর আরমানের বাড়ির দিকে মুখ করে তাকালেন না। শুধু বলেছিলেন, ওরা এই ভিটা ছাড়বে না, তোমরা বরং বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু সালাহুদ্দিন সাহেব কোথায় যাবেন? সারা জীবনের স্বপ্ন এই বাড়ি। তিনি হাল ছাড়তে রাজি ছিলেন না।
তার এই না ছাড়ার জেরই যেন আরমানের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। আরমানের অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করলো। সে এখন আর মানুষের মতো আচরণ করত না। মাঝে মধ্যে সে এমন এক ভাষায় কথা বলতো যা পৃথিবীর কোনো মানুষের বোঝার ক্ষমতা নেই। তার কণ্ঠস্বর বদলে গিয়ে এক ভারী গম্ভীর কণ্ঠস্বরের রূপ নিত। আমরা তার সামনে যেতেও ভয় পেতাম। সেদিন ছিল বৃষ্টির রাত। আরমানের ছোট বোন রাইসা, যে খুব চঞ্চল ছিল, সেও হঠাৎ করেই ঘরের মেঝেতে বসে অস্বাভাবিক ভাষায় বিড়বিড় করতে শুরু করল। আরমানের শরীরটা একদম পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তার শরীরের তাপমাত্রা এতটাই ঠান্ডা ছিল যে তাকে স্পর্শ করলে বরফ মনে হতো। পরিবারটি চরম আতঙ্কের মুখে পড়ে গিয়েছিল। রাইসার চোখের মণি সাদা হয়ে গিয়েছিল, যেন সে অন্য কোনো জগৎ থেকে আমাদের দিকে তাকাচ্ছিল। আরমানের বাবা তখন কাঁদতে কাঁদতে কবিরাজদের ডেকে আনছিলেন, কিন্তু কবিরাজরা এখন আর বাড়িতেই আসতে চায় না। আমরা যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল রূপপুরের এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছে, আর আমরা সেখানে আটকা পড়ে গেছি। আরমান শুধু এক দৃষ্টে দেয়ালের সেই রহস্যময় চিহ্নের দিকে তাকিয়ে থাকত আর অদ্ভুত হাসত। তার সেই হাসির মধ্যে কোনো মানুষের সারল্য ছিল না, ছিল এক ভয়ঙ্কর অশুভ ইঙ্গিত। আমরা বুঝে গিয়েছিলাম এই শক্তির মোকাবিলা করার মতো ক্ষমতা সাধারণ কোনো মানুষের নেই। আরমানের উপর অশরীরী সেই আক্রমণগুলো যেন দিনের পর দিন আরও হিংস্র হয়ে উঠছিল। আমরা যারা তার বন্ধু ছিলাম তাদের পক্ষেও এখন নিয়মিত আরমানের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছিল না। সালাহুদ্দিন সাহেব তখন মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি আরমানকে সুস্থ করার জন্য একে একে 7 জন ওঝা পরিবর্তন করেছিলেন। এক একজন কবিরাজে সে নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করতেন, কিন্তু প্রতিটি চেষ্টাই জিনের দলগুলোকে যেন আরও বেশি ক্রুদ্ধ করে তুলত। কবিরাজ বাড়িতে পা রাখার পর যখনই তারা কোনো বিশেষ আমল বা মন্ত্রপাঠ শুরু করতেন, বাড়ির চারপাশ থেকে এক অদ্ভুত অট্টহাসি শোনা যেত। সেই হাসিতে কোনো মানবিক সুর ছিল না। মনে হতো যেন হাজার হাজার বছর ধরে অন্ধকারে থাকা কোনো সত্তা আমাদের বোকামির ওপর উপহাস করছে। প্রতিবার কবিরাজরা যখন কাজ শেষ করে বেরিয়ে যেতেন, তার ঠিক পরমুহূর্তেই জিনের দলগুলো প্রতিশোধ নিতে শুরু করত। আরমানের ঘরের দরজা জানালা নিজে নিজেই আছাড় খেয়ে বন্ধ হয়ে যেত। ঘরের ভেতর থেকে আর্তচিৎকার ভেসে আসত। আমরা বাড়ির বাইরে দাঁড়িয়ে ভয়ে কুঁকড়ে থাকতাম। একদিন এক তান্ত্রিক এসেছিলেন, যিনি দাবি করেছিলেন তিনি অনেক শক্তিশালী জিনকে বশ করেছেন। তিনি আরমানের পিঠে একটা শক্ত তাবিজ বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বিভীষিকাময় রাত। মাঝরাতে আরমানের ঘর থেকে আগুন জ্বলার গন্ধ পাওয়া যাচ্ছিল। যখন আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, দেখলাম আরমানের পিঠে সেই তাবিজটি পুড়ে কয়লা হয়ে গেছে এবং তার গায়ের চামড়ায় এক বীভৎস দাগ পড়ে গেছে, যেন গরম কোনো লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছে। আরমান অচেতন অবস্থায় বিছানায় পড়েছিল। তার মুখ থেকে গল গল করে ধোঁয়া বের হচ্ছিল। আরমানের শারীরিক নির্যাতনের মাত্রা দিনে দিনে এতটাই বেড়ে গিয়েছিল যে তার হাড়ের জয়েন্টগুলো থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। মনে হতো কেউ যেন তার হাত পা মুচুর দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে। তার পুরো শরীরটা নীলচে হয়ে গিয়েছিল। অথচ আমরা যখনই কোনো আধুনিক ডাক্তার বা হাসপাতালে নেওয়ার কথা বলতাম, আরমানের বাবা বাধা দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ রোগ নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক যুদ্ধ, যেখানে বিজ্ঞানের চেয়ে অনেক বেশি শক্তিশালী কোনো অন্ধকার শক্তি লড়াই করছে। রাইসা ও আরমানকে ভয় পেতে শুরু করেছিল। সে বলতো, ভাইয়া তো একা না, ভাইয়ার সাথে অনেক বড় বড় ছায়া ঘুরে বেড়ায়। এই কথাগুলো শুনে আমাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত। এক পর্যায়ে আরমানের বাবা বুঝতে পারলেন ছোটোখাটো ওঝা দিয়ে আর কাজ হবে না। তারা সবাই শুধু নামে মাত্র শক্তি দেখায়, কিন্তু যখন আসল সংকটের সময় আসে তখন তাদের সবার বিদ্যা নিমেষেই উড়ে যায়। রূপপুর গ্রামের আশেপাশে তখন নানা ধরনের গুজব ছড়িয়ে পড়েছিল। অনেকে বলতেন আরমানের বাবা যে জমিতে বাড়ি করেছেন সেখানে একসময় কোনো প্রাচীন উপাসনালয় বা কবরের চিহ্ন ছিল। তিনি না জেনেই সেই পবিত্র বা অভিশপ্ত স্থানটির ওপর বাড়ি তুলেছেন। স্থানীয় বয়স্করা বলতেন ওই জায়গাটা জিনের আস্তানা ছিল। আরমান সেই বাড়ির ভেতরে থাকাকালীন সবসময় তাদের নজরে থাকত। জিনেরা হয়তো তাকে পছন্দ করে ফেলেছিল, অথবা তাদের রাজত্বে মানুষের হস্তক্ষেপ তারা মেনে নিতে পারছিল না। আরমানের অবস্থা এখন এতটাই সংকটাপন্ন যে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। ও শুধু পানি খেত আর অদ্ভুত সব কথা বলতো। ও মাঝে মধ্যে একা একা কথা বলতো, যেন তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। ও বলতো, তোরা আমাকে নিতে পারবি না, আমার মা আমাকে বাঁচাবে। কিন্তু পরক্ষণেই ওর কণ্ঠস্বর বদলে গিয়ে বলতো, মা কেন,
তোর ঈশ্বরও তোকে বাঁচাতে পারবে না। এই দৃশ্যগুলো যখন আমরা জানালার ভাগ দিয়ে দেখতাম, তখন আমাদের হৃৎপিণ্ড যেন থমকে যেত। আরমানের বাবার চোখের নিচে গভীর গর্ত হয়ে গিয়েছিল। তিনি তার ছেলেকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কোথায় গিয়ে সাহায্য চাইবেন। একবার শোনা গেল অনেক দূরের এক গ্রাম এক বৃদ্ধ সাধক ছিলেন। তিনি কোনো সাধারণ সাধক ছিলেন না। তিনি দীর্ঘ সময় একাকী নির্জনতায় আধ্যাত্মিক সাধনা করেছেন। তার সম্পর্কে নানা অলৌকিক গল্প প্রচলিত ছিল। আরমান কোনো মতে তার সন্ধান পেলেন এবং পায়ের উপর পড়ে কান্নাকাটি করে অনুরোধ করলেন তার ছেলেকে বাঁচানোর জন্য। সাধক খুব শান্ত ছিলেন। তিনি কোনো তান্ত্রিক বা কবিরাজের মতো বড় বড় দাবি করলেন না। শুধু বললেন, আমি আসব, কিন্তু যা ঘটবে তা দেখার ক্ষমতা তোমাদের আছে কি? সালাহুদ্দিন সাহেব মাথা নত করে বললেন, আমার সব শেষ হয়ে গেছে, আপনি শুধু আমার ছেলেকে ফিরিয়ে দিন। আমরা সবাই সেই রাতের প্রতীক্ষায় ছিলাম। সাধক তার সাথে করে পবিত্র কিছু জল আর লবণ নিয়ে এসেছিলেন। সাধক বাড়িতে ঢোকার সময় চারপাশটা একবার ভালো করে পর্যবেক্ষণ করলেন। বাড়ির ভেতরকার পরিবেশটা যেন তার উপস্থিতিতে কিছুটা শান্ত হয়ে এলো। তিনি সরাসরি আরমানের ঘরে চলে গেলেন। ঘরের ভেতর আরমান তখন বিছানায় শুয়ে ছটফট করছিল। সাধক আরমানের কপালে হাত রাখতেই আরমানের শরীরটা একটা বিশাল ঝাঁকুনি দিয়ে উঠল। সারা ঘরে যেন একটা বৈদ্যুতিক শক খেয়ে গেল। সাধক গম্ভীর গলায় বললেন, তুমি এখানে কেন আছো? এই ছেলে তোমার আশ্রিত নয়। আমরা সবাই দরজার বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর সাধক আরমানের মা ও বাবাকে বললেন ঘরের বাইরে চলে যেতে। তিনি একা লড়াই শুরু করলেন। সেই রাতটা সবচেয়ে নিস্তব্ধ রাত ছিল, যেন প্রকৃতির সমস্ত প্রাণীও চুপ হয়ে গিয়েছিল সেই যুদ্ধের সাক্ষী হতে। সাধক যখন ঘরের ভেতর প্রবেশ করলেন, তার হাতে ছিল একটি কাঠের তৈরি বিশেষ জপমালা। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হওয়ার পরপরই অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে। আমি আর আরমানের বাবা জানালার একটি ছোট ফাঁক দিয়ে ভেতরে তাকানোর চেষ্টা করছিলাম। সাধক ঘরের মাঝখানে গোল হয়ে বসে চোখ বন্ধ করে কিছু একটা উচ্চারণ করছিলেন। তার কণ্ঠস্বর ছিল খুব নিচু কিন্তু গভীর, যা সরাসরি মনে গিয়ে আঘাত করছিল। হুট করেই আরমানের ঘরের সেই রহস্যময় চিহ্নগুলো দেওয়াল থেকে যেন গলে গলে পড়তে লাগল। পুরো ঘরটি এক অজানা কালো ধোঁয়ায় ভরে গেল। সেই ধোঁয়াগুলো আরমানের শরীরের চারপাশে কুণ্ডলি পাকিয়ে ঘুরছিল। আরমান তখন বিছানা থেকে উঠে দাঁড়িয়েছিল, কিন্তু ওর চোখ খোলা ছিল না। আরমানের সারা শরীর কাঁপছিল। আরমানের মুখ থেকে এক অমানসিক আর্তনাদ বেরিয়ে আসছিল, যা শুনে আমি জানালার পাশ থেকে সরে আসার চেষ্টা করেছিলাম। সাধক এতটুকু বিচলিত হলেন না। তিনি আরমানের দিকে তার পবিত্র জল ছিটিয়ে দিয়ে বললেন, বেরিয়ে আয়, এই ভিটা ছেড়ে তোকে চলে যেতে হবে। মুহূর্তের মধ্যে আরমানের ঘর কেঁপে উঠল। আমাদের মনে হচ্ছিল যেন বাড়িটি মাটির নিচ থেকে কেউ তুলে আছাড় মারছে। ঘরের সব আসবাবপত্র উল্টে পাল্টে পড়তে শুরু করল। জানালার কাজগুলো ঝনঝন করে ভেঙে বাইরে এসে পড়ল। সেই রাতে আরমান কেবল একটি দেহ ছিল, যাকে নিয়ে দুটি শক্তি লড়াই করছিল। একদিকে ছিল ওই বৃদ্ধ সাধকের আধ্যাত্মিক শক্তি, আর অন্যদিকে ছিল সেই অশরীরী অস্তিত্ব যারা এই বাড়িতে নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছিল। সাধক যখনই জপমালা দিয়ে আরমানের শরীরে হালকা আঘাত করতেন, তখনই আরমানের মুখ দিয়ে আগুনের মতো গরম বাতাস বেরিয়ে আসত। মনে হচ্ছিল আরমান নিজের অজান্তেই কোনো আগুনের পদার্থের মতো জ্বলছে। সাধক চিৎকার করে বলছিলেন, জেনে রাখো, তোমরা এখানে আর বসবাস করতে পারবে না। আমার সুরক্ষা বলয় তোমাদের এই ভিটা থেকে চিরতরে বিতাড়িত করবে। হঠাৎ আরমানের ঘর থেকে একটা বিকট শব্দ হলো। মনে হলো যেন 100 মানুষ একসঙ্গে চিৎকার করে উঠল। তারপর সব শান্ত, একদম শান্ত নীরবতা। কিন্তু কয়েক সেকেন্ড পরই ঘরের ভেতর থেকে এমন এক পরিবেশ সৃষ্টি হলো যে আমাদের মনে হলো ঘরের বাতাসে আর অক্সিজেন নেই। শ্বাস নিতে আমাদের কষ্ট হচ্ছিল। আমি দেখলাম আরমানের বাবা হঠাৎ করে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারালেন। আমি আর পালিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। ভয়ে আমার পা যেন অবশ হয়ে যাচ্ছে। সাধক ঘরের ভেতরে একা লড়াই চালিয়ে যাচ্ছেন, আর ঘরের অন্ধকার থেকে সেই অশরীরী শক্তিগুলো যেন বেরিয়ে আসার পথ খুঁজছে। আমরা বুঝতে পারছিলাম যে এই বাড়িটি যে জমিতে তৈরি তা সাধারণ কোনো জমি নয়। এটি ছিল বহু প্রাচীন এক জিনের আস্তানা। তারা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বসবাস করে এসেছে। সালাহুদ্দিন সাহেব না জেনেই তাদের এই নিরিবিলি রাজ্যে বাড়ি বানিয়ে তাদের ঘুম ভেঙে দিয়েছিলেন।
জিনেরা হয়তো চেয়েছিলেন আরমানকে তাদের বংশের কারো সাথে জুড়ে দিতে, অথবা তারা চেয়েছিল আরমানের শরীর দখল করে এই পৃথিবীতে পুনরায় ফিরে আসতে। আরমান কেবল একটি মাধ্যম ছিল মাত্র। সাধক দীর্ঘ 3 রাত একটানা রুকাইয়া এবং বিশেষ আমল করার পর জিনের সাথে এক প্রকার চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। সেই 3 রাত আমরা কেউ ঘুমাতে পারিনি। প্রতি রাতে ঘর থেকে নানা ধরনের শব্দ আসত, কখনো কান্নার শব্দ, কখনো পশুর গর্জন, আবার কখনো কারো অট্টহাসি। সাধক 3 রাত পর যখন ঘর থেকে বেরিয়ে এলেন, তার চেহারায় এক গভীর ক্লান্তির ছাপ ছিল। তিনি আমাদের দিকে তাকিয়ে খুব দুর্বল কণ্ঠে বললেন, আমি ওদের সরিয়ে দিয়েছি, কিন্তু ওরা পুরোপুরি চলে যায়নি। ওরা এই বাড়ির আশেপাশেই থাকবে। এই ভিটা এখন তাদের আর তোমাদের অভিন্ন আবাস। তার কথা শুনে আমাদের বুক কেঁপে উঠেছিল। তিনি আরও বললেন, আরমান এখন অনেকটা নিরাপদ, কিন্তু ওর শরীর এখনও খুব দুর্বল। ওকে এখন খুব সাবধানে থাকতে হবে। আর তোমরা কখনোই এই ভিটায়, অর্থাৎ এই বাড়ির জমি খুঁড়ে নতুন কিছু করবে না। আরমান জ্ঞান ফিরে পাওয়ার পর অদ্ভুত রকমের শান্ত হয়ে গিয়েছিল। সে যেন কিছুই মনে করতে পারছিল না। সে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, আমি এখানে কেন? তোমরা সবাই কেন আমার দিকে এভাবে তাকিয়ে আছো? ওর চোখের সেই শূন্যতা আমাদের মনে করিয়ে দিচ্ছিল যে ও কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। আরমানের সুস্থতা ছিল দীর্ঘমেয়াদী। শারীরিক কোনো আঘাত না থাকলেও তার মনের ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল তা সেরে উঠতে অনেক সময় লেগেছিল। ও এখনও রাতে ঘুমানোর আগে অনেকবার দরজা চেক করে। ওর বাবা মা বাড়িটা ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সাধকের কথা অনুযায়ী বাড়ি ছাড়লে হয়তো জিনেরা আরমানের পিছু নেবে। তাই তারা এই বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সাধক যাওয়ার সময় আরমানের বাড়ির চারপাশে এক বিশেষ সুরক্ষা বলয় তৈরি করে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এটা ভাঙলে বিপদ আবার ফিরে আসবে। আমরা সেদিন থেকে জেনে গেলাম, পৃথিবীর সব কিছু লজিক বা বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করা যায় না। কিছু অন্ধকার জগৎ আছে যাদের অবজ্ঞা করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আরমানের সুস্থ হওয়ার পর বছরখানেক খুব স্বাভাবিকভাবেই কেটেছিল। বাড়ির সেই গুমোট ভাবটা আর ছিল না। সুরক্ষা বলয় যেন সত্যিই কাজ করছিল। আমরাও আবার নিয়মিত সেই বাড়িতে আসা যাওয়া শুরু করি। আরমান পড়াশোনায় মন দিয়েছিল, যদিও ওর মাঝে মাঝেই মনে হতো ও একা নয়। ওর বাবা মাও অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তবে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আমাদের কারো মন থেকেই পুরোপুরি মুছে যায়নি। আমরা জানতাম, একটা অশুভ সত্তার সাথে সমঝোতা করা মানেই হলো সময়ের অপেক্ষায় থাকা। জিনেরা আমাদের জীবন থেকে দূরে সরে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের উপস্থিতির এক অদ্ভুত চাপ আমরা মাঝে মাঝেই অনুভব করতাম। বিশেষ করে সন্ধ্যার পর যখন রূপপুর গ্রামের বাতাস ভারী হয়ে আসত, তখন কেন যেন মনে হতো ছায়াগুলো আমাদের আর চোখে দেখছে। ঘটনাটি ঘটেছিল ঠিক 1 বছর পর, বর্ষাকালে। সেদিন সারাদিন আকাশ মেঘলা ছিল এবং সন্ধে নামার আগেই চারপাশ ঘোর অন্ধকারে ডুবে গিয়েছিল। গ্রামে সেদিন বিদ্যুৎ ছিল না। ল্যাম্পের আলোতে আরমান তার ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ করেই বাড়ির পেছনের দিকের বাঁশঝাড় থেকে ঝড়ের বেগে বাতাস বইতে শুরু করে। আরমানের ঘরের দরজাটা সশব্দে খোলা বন্ধ হতে থাকল। আরমানের বাবা ও মা তখন অন্য ঘরে ছিলেন। আমি আর আরমান ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। হঠাৎ আরমান থেমে গেল। ও আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তানভীর, তুই কি কিছু শুনছিস? আমি কান খাড়া করলাম, কিন্তু বাইরের বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আরমান বলল, ওরা আবার এসেছে। সুরক্ষা বলয়টা মনে হয় দুর্বল হয়ে গেছে। ওর কথা শেষ হওয়ার আগেই ঘরের সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আরমান আমার হাতটা এত জোরে চেপে ধরল যে আমার আগুল প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আরমানের শরীর কাঁপছিল, যেন ভীষণ ঠান্ডায় জমে যাচ্ছে। আমরা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু অনুভব করতে পারছিলাম যে ঘরের ভেতর বাতাসের চাপ বাড়ছে। হঠাৎ আরমানের ঘরের এক কোণা থেকে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। সেই দীর্ঘশ্বাসটা আরমানের নয়, কোনো এক বৃদ্ধ মানুষের মতো শোনালো। আরমান ফিসফিস করে বলল, ওরা আমার কাছে আসছে, ওরা আমাকে নিতে চায়। আমি সাহস সঞ্চয় করে পকেট থেকে লাইটারটা জ্বালালাম। লাইটারের সামান্য আলোয় যা দেখলাম তাতে আমার রক্ত জমে যাওয়ার উপক্রম হলো। আরমানের সামনে ঘরের ঠিক মাঝখানে ধোঁয়াটে এক অবয়ব দাঁড়িয়ে আছে। সেটা কোনো মানুষের আকৃতি নয়, বরং কালো ধোঁয়ায় তৈরি এক অস্পষ্ট ছায়া। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে।
আরমান তখন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে, আর সেই ছায়াটি ধীরে ধীরে আরমানের দিকে এগিয়ে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। মনে হলো কেউ আমার কণ্ঠনালী চেপে ধরে রেখেছে। ঠিক সেই মুহূর্তে আরমানের বাবা মা দৌড়ে ঘরে ঢুকলেন। তারা মোমবাতি জ্বালানোর সাথে সাথেই সেই ছায়াটি নিমিষেই অদৃশ্য হয়ে গেল। ঘরের তাপমাত্রা আবার স্বাভাবিক হলো, কিন্তু আরমান তখনও অচেতন। আরমানের বাবার চোখে ছিল এক অসীম অসহায়ত্ব। তিনি সাধকের দেওয়া সেই সুরক্ষা বলয়ের দিকে তাকাতে লাগলেন। ঘরের কোণে যে তালি দেওয়া কবচটা ঝোলানো ছিল সেটা তখন কালো হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম সাধক যে চুক্তির কথা বলেছিলেন তার সময়সীমা হয়তো শেষ হয়ে আসছে। ওই অশরীরী শক্তিগুলো আবার তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। রাতটা আমাদের জন্য ছিল এক দীর্ঘ আতঙ্কের প্রহর। আরমানকে সে রাতে কোনোভাবেই আর স্বাভাবিক করা যাচ্ছিল না। সে ঘুমের মধ্যে ছটফট করছিল এবং ঘুমের ঘোরেই বলছিল, আমি তোমাদের সাথে যাব না, আমাকে ছেড়ে দাও। তার সেই কাতরানি আমাদের পাথর করে দিয়েছিল। আরমানের মা কাঁদতে কাঁদতে দোয়া পড়ছিলেন। আমরা বুঝতে পারলাম শুধুমাত্র সুরক্ষা বলয় দিয়ে এদের আটকে রাখা সম্ভব নয়। তাদের ক্ষুধা বা তৃষ্ণা কি তা আজও আমরা জানি না, কিন্তু তারা আরমানকে ছেড়ে দিতে রাজি নয়। সম্ভবত আরমানের শরীরে এমন কিছু একটা আছে যা তাদের জগৎকে শক্তিশালী করে তোলে। পরদিন সকালে আরমানের বাবা সিদ্ধান্ত নিলেন তিনি আর এই বাড়িতে থাকবেন না, বাড়িটি বিক্রি করে দেবেন। কিন্তু ঘটনাচক্রে কোনোভাবেই বাড়িটি বিক্রি করা যাচ্ছিল না। যিনি কিনতে আসতেন বাড়ির গেটে পা দেওয়ার সাথে সাথে এমন অসুস্থ হয়ে যেতেন যে আর কেউ দ্বিতীয়বার আসার সাহস করতেন না। সালাহুদ্দিন সাহেব তখন বুঝে গেলেন এই ভিটা, এই জমি তাদের বন্দি করে ফেলেছে। তারা চাইলেই এখন আর এখান থেকে মুক্ত হতে পারবে না। আরমান তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম বিষাদ। সে আমাদের সবাইকে এড়িয়ে চলতে শুরু করল। সে সময় গ্রামে এক নতুন মৌলভী সাহেব এসেছিলেন, যিনি কুরআন তিলাওয়াতের জন্য পরিচিত ছিলেন। আরমানের বাবা তাকে ডেকে আনলেন। মৌলভী সাহেব বাড়িটি দেখেই বলেছিলেন, এখানে কেবল জিন নয়, এখানে কোনো এক পুরনো অশুভ শক্তির বসবাস ছিল। তোমরা অনিচ্ছাকৃতভাবে সেই শিকল খুলে দিয়েছ। তিনি বাড়িটি পবিত্র করার জন্য দীর্ঘ 7 দিন কুরআন তিলাওয়াত করলেন। 7 দিন পর বাড়িটির পরিবেশ কিছুটা হালকা মনে হলো। কিন্তু আজও যখন রূপপুর গ্রামে লোডশেডিং হয়, আরমান তখন তার ঘরের দরজা জানলা সব আটকে একা অন্ধকারে বসে থাকে। সে একদিন আমাকে বলেছিল, তানভীর, আমরা ওদের দেখতে পাই না বলেই ভাবি ওরা নেই, কিন্তু ওরা আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব রাখে। এই ঘটনাটি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় যুক্তি দিয়ে পৃথিবীটাকে বুঝতে চাই, কিন্তু আমাদের চোখের আড়ালে যে আরেকটি জগৎ আছে তার অস্তিত্বকে অবজ্ঞা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা আরমানের পরিবার হারেই হারেই টের পেয়েছে। আরমানের এখনও ভয় হয় একা থাকতে। মাঝে মাঝে সে বলে সে রাতে ঘরের কোণ থেকে সেই কালো ছায়াটি তাকে ফিসফিস করে কিছু বলেছিল। সে কি বলেছিল তা আরমান আজও আমাদের কারো কাছে প্রকাশ করেনি। তার সেই রহস্যময় নীরবতা আমাদের আজও ভাবিয়ে তোলে। সেই ভয়াবহ 5টি বছর আমাদের জীবনের এমন এক অধ্যায় যা আমরা চাইলেও ভুলতে পারব না। অনেক সময় আমরা কোনো পুরনো গাছ বা নির্জন জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় অজান্তেই অবহেলা করে ফেলি, কিন্তু সেই অবহেলাই হয়তো আমাদের জন্য বড় কোনো বিপদ ডেকে আনে। কিছু অন্ধকার জগৎকে শান্ত থাকাই ভালো। রূপপুরের সেই বাড়িটি এখনও দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষের বসবাস নেই। মানুষ এখন আর ওই বাড়ির পাশ দিয়ে যেতে ভয় পায়। রাতের অন্ধকারে যখন ওই বাড়ির জানালার দিকে তাকাই, মনে হয় পর্দার আড়াল থেকে এখনও কেউ আমাদের দিকে তাকিয়ে আছে। বাড়ির পরিবেশ আগের চেয়ে শান্ত মনে হলেও আমাদের মনে কোনো স্থায়ী শান্তি ছিল না। আরমান এখন অনেকটাই সুস্থ, কিন্তু তার নীরবতা আমাদের অস্বস্তিতে ফেলে দিত। সে মাঝে মাঝে ঘন্টার পর ঘন্টা জানালার দিকে তাকিয়ে থাকত, যেন বাইরের অদৃশ্য কিছু দেখছে। একদিন বিকেলে আমি আরমানদের বাড়িতে গিয়ে দেখলাম আরমানের মা বারান্দায় বসে কাঁদছেন। আমাকে দেখেই তিনি জড়িয়ে ধরে বললেন, তানভীর, ও আবার কেমন যেন হয়ে গেছে। গত 3 রাত ও এক মুহূর্তের জন্য ঘুমোয়নি, শুধু ঘরের দেয়ালে হাত দিয়ে কি যেন লিখে যাচ্ছে। আমি ভেতরে গিয়ে দেখি আরমান নিচে বসে দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। ওর হাতের আঙুল থেকে রক্ত ঝরছে, কিন্তু ওর মুখে অদ্ভুত এক প্রশান্তির হাসি। আমি আলতো করে ডাকলাম, আরমান, কি করছিস এসব? ও আমার দিকে ঘুরল।
ওর চোখ দুটো যেন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল, যেন ভেতরে কোনো জ্বলন্ত কয়লা রাখা আছে। ও শান্ত স্বরে বলল, ওরা আমাকে একা থাকতে দিচ্ছে না তানভীর। ওরা বলছে আমি নাকি ওদেরই একজন। আমি এখানে আর বেশি দিন নেই। ওর কথাগুলো শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আরমানের বাবা ঘরে ঢুকলেন। আরমানের অবস্থা দেখে তিনি চিৎকার করে উঠলেন। দ্রুত মৌলভী সাহেবকে খবর দেওয়া হলো, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার মৌলভী সাহেব আসতে অস্বীকৃতি জানালেন। তিনি পাঠিয়ে দিলেন একটা বার্তা, আমি যা করার করেছিলাম, কিন্তু এই চুক্তির ভার আমি নিতে পারবো না। আমরা বুঝতে পারলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আরমানকে সে রাতে আমরা বেঁধে রেখেছিলাম যাতে ও নিজের কোনো ক্ষতি না করতে পারে। ওর পুরো শরীর কাঁপছিল, যেন কেউ ওকে আছাড় মারছে। আমি আর আরমানের বাবা সারা রাত ওর পাশে বসে থাকলাম। রাত 3টের দিকে আরমান হঠাৎ খাড়া হয়ে বসে পড়ল। তার সারা শরীর থেকে ঘাম ঝরছিল এবং রুমের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। মোমবাতিগুলো নিভে যাওয়ার আগে আমি দেখলাম আরমানের মাথার উপর দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা পাকিয়ে উঠছে। সেই ছায়াটা যেন আরমানকে নিজের মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছিল। সালাহুদ্দিন সাহেব তখন সাহসের সাথে এগিয়ে গিয়ে আরমানকে জড়িয়ে ধরলেন। তিনি চিৎকার করে দোয়া পড়তে শুরু করলেন। আরমান তখন অমানুষিক জোরে চিৎকার করতে লাগলো। মনে হচ্ছিল ওর গলার ভেতরে কেউ পাথর পিষছে। সেই চিৎকার এতটাই তীব্র ছিল যে বাইরের কুকুরগুলো একসঙ্গে ডেকে উঠল। গ্রামের মানুষজন দূরে দাঁড়িয়ে ভয় পাচ্ছিল, কেউ আর এগিয়ে আসার সাহস পাচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম জিনেরা এখন আর সুরক্ষা বলয়ের তোয়াক্কা করছে না, তারা সরাসরি আরমানের ওপর চড়াও হয়েছে। প্রায় 1 ঘন্টা সংগ্রামের পর আরমান নিস্তেজ হয়ে পড়ল। যখন সে জেগে উঠল, ওর চেহারা দেখে আমি চিনতেই পারলাম না। ও অদ্ভুতভাবে হেসে বলল, আমি এখন মুক্ত। ওর বাবা বললেন, কোথায় মুক্ত? কাকে মুক্ত করলি? আরমান কোনো উত্তর দিল না, শুধু জানালার দিকে আঙুল নির্দেশ করল। বাইরে তখন বজ্রপাত হচ্ছে। সেই ক্ষণিক আলোয় আমরা দেখলাম বাঁশঝাড়ের কাছে অন্তত 7-8টি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের দেহগুলো মানুষের মতো, কিন্তু হাতগুলো অনেক লম্বা। সালাহুদ্দিন সাহেব দরজা বন্ধ করে দিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল দরজা বা দেওয়াল কোনো কিছুই এদের আটকাতে পারবে না। পরের কয়েকদিন গ্রামে একটা গুজব ছড়িয়ে পড়ল যে আরমানের বাড়িতে অশরীরীদের আনাগোনা বেড়েছে। কেউ কেউ বলল তারা রাতে বাড়ির ভেতর থেকে ঘণ্টার শব্দ শুনতে পায়। আমাদের মতো তরুণরাও ভয়ে ওই বাড়ির আশেপাশে আসা বন্ধ করে দিল। আরমান এখন দিনের বেলাতেও কথা বলা প্রায় বন্ধ করে দিয়েছে। সে কেবল একটা বড় ডায়েরি নিয়ে বসে থাকে এবং অদ্ভুত সব নকশা আঁকে। আমি একদিন সুযোগ বুঝে ডায়েরিটা দেখার চেষ্টা করলাম। খুলে দেখি সেখানে হাজার হাজার ভাষায় কিছু লেখা, কোনোটা আরবি, কোনোটা সংস্কৃত, আবার কোনোটা একেবারেই অপরিচিত। আমার মনে হলো আরমান কেবল জিনের শিকার নয়, সে হয়তো অজান্তেই তাদের সাথে যোগাযোগের একটা মাধ্যম হয়ে গেছে। এটা কোনো অভিশাপ নয়, এটা যেন এক ধরনের আমন্ত্রণ। আমি আরমানকে জিজ্ঞেস করেছিলাম ও কেন এসব করছে। ও শুধু বলল, আমি না লিখলে ওরা আমাকে ঘুমোতে দেয় না, আমার হাতের চামড়ার ভেতর দিয়ে ওরাই লেখাগুলো ঢুকিয়ে দিচ্ছে। ওর কথা শুনে আমি আর সেখানে দাঁড়াতে পারলাম না, আমি দৌড়ে বেরিয়ে এলাম। সেই বাড়িতে থাকা এখন আর নিরাপদ নয়। আমি সালাহুদ্দিন সাহেবকে পরামর্শ দিলাম আরমানকে অন্য কোথাও নিয়ে যেতে, কিন্তু তিনি অসহায়ভাবে বললেন, কোথায় নিয়ে যাব? ও যেখানেই যাচ্ছে ওরা ওর সাথে ছায়ার মতো লেগে আছে। আমরা একটা চরম সত্যের মুখোমুখি দাঁড়ালাম, যে কিছু কিছু বিপদ কেবল স্থান বা সময়ের উপর নির্ভর করে না, তা আত্মার সাথে এমনভাবে জুড়ে যায় যে কোনো পাহাড় বা নদীও সেই দূরত্ব ঘোচাতে পারে না। আরমান এখন আর আমাদের সেই বন্ধু নেই, সে এখন অন্য কোনো জগতের বাসিন্দা হতে চলেছে। আমাদের গ্রামের সেই রূপপুর ভিটা এখন কেবলই এক ধ্বংসস্তূপের নাম, যেখানে বাতাস বইলে এখনও মানুষের কান্না শোনা যায়। আরমানের ওই 5 বছরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে অজানাকে জানার আগ্রহে আমরা কত বড় ভুল করে ফেলি। সে এখন যেখানেই যাক না কেন, রূপপুরের সেই অভিশপ্ত রাতের ছায়া ওর ওপর থেকে কোনো দিন সরবে না। আমরা শুধু প্রার্থনা করতে পারি এই লড়াইয়ে যেন ও শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছে, যা আমাদের বোঝার ক্ষমতার বাইরে। শেষ পর্যন্ত আমাদের সেই বিভীষিকাময় অধ্যায়টি শেষ হয়েছিল এক অপ্রত্যাশিত পরিণতিতে। আরমানের অবস্থা যখন চরম পর্যায়ে পৌঁছালো, তখন সে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল। সারা রাত আমরা গ্রামের প্রতিটি ঝোপঝাড়, পুকুর পাড় আর জঙ্গল খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। আরমানের মা পাগল প্রায় হয়ে গিয়েছিলেন।
শেষ পর্যন্ত ভোরে আমরা তাকে খুঁজে পেলাম রূপপুর গ্রামের একদম শেষ মাথায়, সেই পুরনো ভাঙা মন্দিরটির ধ্বংসাবশেষে, যেখানে একসময় স্থানীয়রা যেতে ভয় পেত। আরমান সেখানে অচেতন অবস্থায় পড়েছিল, কিন্তু তার পাশে কোনো ছায়া বা জিন ছিল না। তাকে মনে হচ্ছিল একদম শান্ত, যেন কোনো এক দীর্ঘ যুদ্ধের শেষে সে চূড়ান্ত বিশ্রাম নিচ্ছে। আরমানকে বাড়িতে ফিরিয়ে আনার পর থেকে সে আর আগের মতো ছিল না। তার মধ্যে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। কোনো তান্ত্রিক বা ওঝা আর ডাকার প্রয়োজন পড়ল না, কারণ তার শরীর থেকে সেই অশুভ উপস্থিতি যেন চিরতরে বিদায় নিয়েছিল। তবে এর বদলে সে হারিয়ে ফেলেছিল তার সমস্ত স্মৃতি, তার ছোটবেলার বন্ধু, পরিবারের লোকজন বা গত 5 বছরের ভয়াবহ সেই সংগ্রামের কথা কিছুরই তার মনে ছিল না। ডাক্তাররা বললেন এটি হয়তো কোনো মানসিক আঘাতের ফল, কিন্তু আমরা যারা তাকে কাছ থেকে দেখেছি তারা জানতাম এটি ছিল এক বড় ত্যাগের বিনিময়। সেই জিনদের সাথে কোনো এক অগোচর চুক্তিতে হয়তো আরমান নিজের স্মৃতি সমর্পণ করেছিল। আজ আরমানের বয়স বেড়েছে, সে স্বাভাবিক জীবনযাপন করছে, কিন্তু তার চোখের গভীরতায় আজও মাঝে মাঝে এক অন্য জগতের ছায়া উঁকি দেয়। সেই রূপপুর গ্রামের বাড়িটি এখন আর নেই। সালাউদ্দিন সাহেব বাড়িটি ভেঙে ফেলে সেখানে বাগান করে দিয়েছেন। সেখানে এখন আর অশরীরী কোনো আওয়াজ পাওয়া যায় না। ঝোপঝাড়গুলো অনেকটা পরিষ্কার করা হয়েছে, তবে গ্রামবাসী এখনও সন্ধ্যার পর সেই এলাকা দিয়ে একা যেতে ভয় পায়। বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে আজও কেউ কেউ আরমানের সেই আর্তনাদ শুনতে পাওয়ার দাবি করে। আমরা যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম তারা সময় পেলেই এই অভিশপ্ত বাড়ির কথা মনে করি। আমাদের আজকের এই জীবন, যেখানে আমরা প্রযুক্তি আর বিজ্ঞানের জয়গান গাইছি, সেখানে এই ধরনের কাহিনী শুনতে হয়তো অনেকের কাছে কাল্পনিক মনে হবে, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানের সেই ধূসর এলাকাটা খুব বড়। আমরা যখনই আরমানের সেই ডায়েরিটার কথা ভাবি যা সে লিখেছিল, আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। সেই ডায়েরিটি আজও সালাউদ্দিন সাহেবের আলমারিতে তালাবদ্ধ আছে। কেউ কখনো তা খোলার সাহস করেনি, কারণ আমরা জানি সেই পাতায় লেখা প্রতিটি শব্দ এখনও জীবিত এবং যে কোনো সময় তা আমাদের জীবনে আবার বিপদ ডেকে আনতে পারে। এই ঘটনাটি আমাদের শিখিয়েছে যে প্রকৃতির এমন কিছু নিয়ম আছে যা আমরা জানি না এবং যা আমাদের আয়ত্তের বাইরে। অজানাকে অবজ্ঞা করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা আমাদের এই ছোট্ট দলটি হাড়ে হাড়ে টের পেয়েছে। সেই 5টি বছর কেবল আমাদের জীবনের দীর্ঘ সময় কেড়ে নেয়নি, বরং আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। আরমান এখন আর তার সেই দুঃস্বপ্নগুলো মনে করতে পারে না, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে সে হঠাৎ জেগে উঠে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। হয়তো কোথাও কোনো জিন বা ছায়া তাকে হাতছানি দিয়ে ডাকে, কিন্তু সে আর সাড়া দেয় না। আপনারাও চারপাশে তাকালে হয়তো এমন কিছু রহস্যময় ঘটনার খোঁজ পাবেন যা কোনো লজিক দিয়ে মেলানো যায় না। হয়তো রূপপুরের মতো আপনাদের বাড়ির পাশেও কোনো নির্জন ভিটা পড়ে আছে, যার উপর হয়তো অভিশপ্ত কোনো ছায়া আজও দীর্ঘশ্বাস ফেলে। রূপপুরের এই কাহিনীটি কেবল আরমানের নয়, এটি প্রতিটি মানুষের সতর্কবাণী। প্রকৃতির রহস্যকে সম্মান করতে শিখুন এবং অন্ধকার জগৎকে তাদের মতো থাকতে দিন। আমাদের জীবনের সেই অধ্যায়টি আমরা এখানেই শেষ করতে চাই, কিন্তু সেই অন্ধকার ছায়াটি আজও আমাদের স্মৃতিতে এক জ্বলন্ত বাস্তব হয়ে আছে। বন্ধুরা, আরমানের এই লোমহর্ষক উপাখ্যানটি কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের জীবনেও কি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা আছে যা আজও আপনাদের তাড়া করে বেড়ায়? যদি থাকে তবে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের এই ভৌতিক সফরের প্রতিটি গল্পই সত্য ঘটনার ছোঁয়া নিয়ে তৈরি, যা আপনাদের হৃদয়ের শিহরণ জাগাতে বাধ্য। এমন আরও রহস্যময় ও গা ছমছমে সব গল্প শুনতে আমাদের চ্যানেল নিষিদ্ধ ছায়াকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, যাতে আমরা আরও নতুন নতুন সব অন্ধকার জগতের দরজা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব সাবধানে থাকবেন, কারণ অন্ধকারের ওপারেও হয়তো কেউ আমাদের দেখছে। আল্লাহ হাফেজ।